ওপেন ইউনিভার্সিটির অনলাইন প্রোগ্রামের আজকের যে বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা করব আর কি, সে বিষয়টা আমাদের এনভায়রনমেন্টাল অ্যানথ্রোপোলজির মুখ্য আলোচনা বিষয়বস্তু কিন্তু আমাদের এনভায়রনমেন্টাল অ্যানথ্রোপোলজি। তার মধ্যে আমরা বিভিন্ন ভাগে এই আলোচনাটা করছি। আজকের যে আলোচনাটা করব সেটা যার অন্তর্ভুক্ত সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল অ্যানথ্রোপোলজি, কালচারাল ডাইমেনশনস অফ ডেভেলপমেন্ট অ্যান্ড বায়োডাইভার্সিটি কনজারভেশন। তার মধ্যে যে বিষয়টা আজকের আমরা গতকাল আলোচনা করেছি জীববৈচিত্র্য সংরক্ষণ, অর্থাৎ বায়োকালচার বা বায়োলজিক্যাল ডাইভার্সিটির যে প্রিজার্ভেশন, তার উপরেতে আজকে আমরা যে বিষয়টাকে স্পেসিফিক্যালি হাইলাইট করব, এই আধুনিক যুগের পরিপ্রেক্ষিতে যে বিষয়টা আলোচনা করাটা অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ, সেটা হলো এই জীববৈচিত্র্য এবং মেধাস্বত্ব অধিকার। তার মানে হচ্ছে বায়োডাইভার্সিটি অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। অর্থাৎ এই যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, তার মানে হচ্ছে মানে মেধাস্বত্ব অধিকার। তার মানে আমি আমার মতন করে কোনো জিনিস ভাবনা চিন্তা করে নতুন কিছু একটা জিনিস বার করলাম, বা আমি একজন কোনো আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে রয়েছি, আমি এবং আমার আদিবাসী জনগোষ্ঠী আমরা পরিবেশকে রক্ষণাবেক্ষণের জন্য নিজেদের মতন করে কিছু জিনিস আমরা বার করেছি। আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং প্রত্যক্ষ অভিজ্ঞতা এবং দৈনন্দিন জীবনের ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমরা পরিবেশকে বুঝতে শিখেছি, পরিবেশকে কি করে রক্ষণাবেক্ষণ করা যায় সেটাকে শিখেছি, গাছপালাকে কি করে সংরক্ষণ করব সেটা শিখেছি, জন্তু জানোয়ারকে কিভাবে বিভিন্ন অসুখ বিসুখ রোগ নারাজ থেকে রক্ষণা, এই যে জিনিসগুলো করলাম বা যেগুলো আমরা ব্যবহার করছি, এগুলো একান্তভাবে আমি এবং আমার জনগোষ্ঠীর লোকেদের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু যাতে সেই ধ্যান ধারণা, সেই জ্ঞান, সেই অভিজ্ঞতা, সেটাকে অন্য বাইরের কোনো সংস্থা এসে আমাদের থেকে সেটা জেনে নিয়ে নিজেদের নাম দিয়ে সেটাকে ব্যবহার করে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ব্যবহার করে আর্থিক মুনাফা লাভের প্রচেষ্টা করছে, সেই বিষয়গুলোকে আটকাবার জন্যে আমাদের এই ধ্যান ধারণাটাকে উপযুক্তভাবে নথিকরণ এবং রাষ্ট্রীয় ব্যবস্থার মাধ্যমে সেটাকে নথিকরণ করানোটাকেই বলা হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। মানে যেটাকে আমরা কি বলবো, যেটাকে আমরা মানে আমাদের মানে মানে প্রত্যেকটা এই ধরনের ভাবনা চিন্তাকে যে পেটেন্ট নেওয়া যেটাকে আমরা বলি, বা স্পেসিফিক রাইট ফরমেশন, যে পেটেন্ট নেওয়া যেটাকে বলি আমরা আর কি। হ্যাঁ, যে আমরা এই লেখাটা আমি লিখেছি, এই বইটা আমি লিখেছি, তার মানে এটার উপরে আমার একটা নিজস্ব মানে কপিরাইট, তারপরে পেটেন্ট, এই যে সমস্ত ব্যাপারগুলো, এগুলো সবই হচ্ছে কিন্তু ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর মধ্যে, মানে একটা সত্য, একটা অধিকার স্বীকৃত যেটা তোমার, এই জিনিসটাকে বলা হচ্ছে। এবার আজকের যে আলোচনাটা করতে চলেছি, সেই আলোচনাটার পরিপ্রেক্ষিতে আমরা আজকের আলোচনাটাকে শুরু করছি। জীববৈচিত্র্য ও মেধাস্বত্ব অধিকার হচ্ছে আমাদের আলোচনাটার টাইটেল। প্রথমেই হচ্ছে যে ভূমিকা। বর্তমান শতাব্দীতে মানব জাতির কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, উদ্বেগের বিষয় হচ্ছে পরিবেশ। কারণ পরিবেশ একের পর এক এমন বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে যেগুলোর জন্যে মানুষের অস্তিত্ব সব থেকে বেশি সংকটের বিষয়। যেমন পরিবেশগত সংকট, জলবায়ু পরিবর্তন, বন উজাড়, প্রজাতি বিলুপ্তি, এগুলো মানব জাতির প্রধানতম উদ্বেগের বিষয়। এবং পৃথিবী যে একটা আমাদের এই পৃথিবী একটা বিশাল একটা মানে বিষয়, তার মধ্যে কত দেশ, কত মহাদেশ, কত কিছু রয়েছে, কিন্তু প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার অঙ্গাঙ্গিক ভাবে কোথাও না কোথাও একটা যোগসূত্র বা সম্পর্ক রয়েছে। এবং এই যে বিভিন্ন দেশ মহাদেশে যে বিভিন্ন জাতি প্রজাতি যারা বসবাস করছে, তারা
আপাত দৃষ্টিতে পৃথক পৃথক হলেও আভ্যন্তরীণ ভাবে তারা কোনো না কোনো ভাবে কোথাও না কোথাও একে অপরের উপর নির্ভরশীল। সেজন্য একটা প্রজাতি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেটা কিন্তু সমগ্র বাস্তুতন্ত্রকে প্রভাবিত করে। যেমন আজকে যদি আমাজনের যে মানে ফরেস্ট রয়েছে, সেই ফরেস্টের যদি একটা ব্যাপক ক্ষতি হয়, সেটা কিন্তু সমগ্র বিশ্বের মানব প্রজাতির ওপর কিন্তু একটা ক্ষতির সৃষ্টি হবে। কিংবা আর্কটিক অঞ্চলে, অর্থাৎ তুষারাবৃত অঞ্চলে তুষার যদি প্রচুর পরিমাণে গলতে থাকে, তাহলে যে পরিমাণ জলস্ফীতি বৃদ্ধি পাবে, যেটা মানব অস্তিত্বকে ধ্বংস করে দিতে পারে। সেই জন্যে পরিবেশ পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত এমন একটা ব্যবস্থা এবং শক্তির এক রূপ থেকে অন্য রূপে অবিরাম প্রবাহের একটা মানে প্রক্রিয়া। তাই পরিবেশ একটা নিরবিচ্ছিন্ন প্রবাহমান সত্তা, যার প্রতিটা দিক অন্য সব দিকের দ্বারা প্রভাবিত হয়। যদি আমরা বললাম না, যদি ব্রাজিলের বর্ষা বনকে কেটে ফেলা হয়, তবে সেটা সমগ্র বিশ্বের জলবায়ুর দ্বারা প্রভাবিত হবে। বা এই যে আন্দামান নিকোবরে যে প্রবাল দ্বীপ রয়েছে, এই প্রবাল দ্বীপ যদি নষ্ট করি আমরা, তাহলে তার যে প্রভাবটা, সেটা কিন্তু মানুষের অস্তিত্ব, মানুষের জীবিকা, মানুষের জীবন ধারণ, তার উপরেও কিন্তু প্রভাব আসবে। সুতরাং যে এটাকে আমরা উপলব্ধি করেছি যে শুধুমাত্র গ্রিনারি বা সবুজ আচ্ছাদন দিলেই হবে না, আমাদের মূল প্রয়োজনটা হচ্ছে এই প্রকৃতির, এই পরিবেশের মধ্যে গাছপালা তো বটেই, তার সঙ্গে যে জীববৈচিত্র্য রয়েছে, যে বিভিন্ন প্রজাতির বিভিন্ন রকমের জীব জন্তুর যে বসবাস করছে, তাদের অস্তিত্বগুলোকেও আমাদের বজায় রাখতে হবে। অর্থাৎ সেটা এমনভাবেই সংরক্ষণ করতে হবে যাতে সেটা মানুষের হস্তক্ষেপ বা হিউম্যান ইন্টারভেনশন ছাড়াই তারা নির্দিষ্টভাবে সুনির্দিষ্টভাবে নিজেদের মধ্যে বিদ্যমান থাকে। যদিও আধুনিক উন্নয়ন, শিল্পায়ন, নগরায়ন, প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ব্যবহার জীববৈচিত্র্যের ওপর ক্রমাগত একটা চাপের সৃষ্টি করে চলেছে, যেটা ভবিষ্যৎ মানব প্রজন্মের জন্য একটা বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। সেই পরিস্থিতিতে আমরা সবসময় এইগুলোকে সমাধানের চেষ্টা করছি, বা এগুলোর থেকে বেরোবার যে পথ, সেইগুলোকে আমরা বার করার বা ভাববার চেষ্টা করছি। এটাই হচ্ছে আমাদের আজকের যে আলোচনা করতে চলেছি, জীববৈচিত্র্য এবং মেধাস্বত্ব অধিকার, তার একটা ভূমিকা, আমাদের আলোচনার একটা ভূমিকা। এরপরেই হচ্ছে জীববৈচিত্র্য কি, মানে জীববৈচিত্র্যের যে ধারণাটা, সেটা কি, এবং সেটাকে আমরা খুব সংক্ষিপ্তভাবে হলেও আমরা সম্যক রূপে সেটাকে বোঝার চেষ্টা করছি। এবং আমি যেভাবে সহজ করে জিনিসটাকে আলোচনা করছি, তোমরা যদি সেই আলোচনাটাকে খুব মন দিয়ে শোনো, তাহলে তোমরা বুঝতে পারবে। পরিবেশ সম্পর্কে আমাদের প্রত্যেকেরই একটা নির্দিষ্ট ধ্যান ধারণা থাকে, কারণ আমরা যে যে পরিবেশে বাস করি। আমি তুষারাবৃত অঞ্চলে বাস করি, আর একজন মেরু প্রদেশে বাস করে, আর একজন জঙ্গলাবৃত অঞ্চলে বসবাস করে। তাহলে এই যে তুষার, মেরু, জঙ্গল, যে তিনটে আলাদা পরিবেশ, তিনটে আলাদা বাস্তুতন্ত্র, তাহলে সেই জায়গায় যারা যারা বসবাস করে, পরিবেশ সম্পর্কে তাদের সেই রকম ধারণা জন্মায়। এবং এটা আমাদের কাছে আধুনিক যুগে একটা জিনিস খুব পরিষ্কার, আমরা যে যেখানেই থাকি না কেন, পরিবেশ যেখানকার যাই হোক না কেন, মানে অন্তর মানে কি বলবো, মানে আভ্যন্তরীণ ভাবে প্রত্যেকটা অঞ্চলের ভিন্ন ভিন্ন পরিবেশ হলেও কোথাও তাদের মধ্যে একটা সংযুক্তি থাকে। একটা যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, তার প্রভাবটা কিন্তু অন্যকে প্রভাবিত করে। সুতরাং এখানে মানে এটা মানে যে কারণে যে
একটা পরিবেশের কারণে যদি কোনো একটা প্রজাতি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তার প্রভাবটা কিন্তু অন্য প্রকৃতি, অন্য পরিবেশ, অন্য প্রজাতিকেও প্রভাবিত করে। সুতরাং সমগ্র ব্যবস্থার পরিপ্রেক্ষিতে মানুষ এবং তার পরিবেশের যে জীববৈচিত্র্য, যে বিভিন্ন জীবের যে অবস্থান, সেটাকে সুষ্ঠুভাবে বজায় রেখে টিকে রাখাটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। 1972 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে এন্ডেঞ্জার্ড স্পিসিস অ্যাক্ট প্রণীত হয়। এন্ডেঞ্জার্ড স্পিসিস অ্যাক্ট মানে যে সমস্ত জীব প্রজাতি মানে কি বলবো, মানে যদি মানে সেটা মানে বিলুপ্তি বা অবলুপ্ত হয়ে যাবার পথে যেগুলো রয়েছে, সেই রকমের প্রজাতিগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য একটা অ্যাক্ট প্রণীত হয়, যেটা বিপন্ন উদ্ভিদ ও কোনো প্রাণী প্রজাতি সংরক্ষণের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আইন বা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এডওয়ার্ড ও উইলসন বলেন, কোনো প্রজাতি যদি বিলুপ্তির পথে যায় বা যদি বিলুপ্ত হয়ে যায়, সেটা কিন্তু তাদের যে জেনেটিক স্ট্রাকচার তার যেমন ক্ষতি হয়, এবং সব থেকে বড় ব্যাপার যে সেই ক্ষতিটাকে কোনোভাবেই কিন্তু আর পুনরুদ্ধার করা যায় না, যেটা মানব প্রজাতির জন্য সব থেকে বেশি ক্ষতিকারক বা ক্ষতির মানে সম্যক রূপে সেটা একটা বিরাট ক্ষতির একটা কারণ হতে পারে। এই জিনিসটাকে আমরা বলা হচ্ছে। জীববৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রে দুটো প্রধান দৃষ্টিভঙ্গি রয়েছে। একটাকে ডিপ ইকোলজি, যেখানে প্রত্যেকটা প্রজাতির সমানভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে, আর দ্বিতীয়টা হচ্ছে একটা সায়েন্টিফিক আউটলুক বা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, যেটাতে বলছে যে প্রত্যেকটা প্রজাতির মতন স্বতন্ত্র, কিন্তু প্রত্যেকটা প্রজাতির সঙ্গে সম্পর্কযুক্ত, পারস্পরিক নির্ভরশীল এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় একে অপরের ওপর নির্ভর করে। তাই মানুষের অস্তিত্ব ও অন্যান্য জীব ও প্রাকৃতিক পরিবেশের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। জীববৈচিত্র্য শব্দটা বায়োডাইভার্সিটি শব্দটা 1992 সালে আনুষ্ঠানিকভাবে প্রথম ব্যবহৃত হয়। এটা কিন্তু মনে রাখবে, জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি এই শব্দটা 1992 সালে প্রথম আনুষ্ঠানিকভাবে ব্যবহৃত হয়। এর তিনটে প্রধান মাত্রা রয়েছে, একটা জিনগত, একটা প্রজাতিগত এবং একটা বাস্তুতন্ত্রগত বৈচিত্র্যকে বোঝানোর কথা আমরা বলেছি। জীববৈচিত্র্যের পরিপ্রেক্ষিতে আবার সাংস্কৃতিক বৈচিত্র্যের একটা প্রেক্ষাপটও রয়েছে আর কি, কেননা প্রত্যেকটা বাস্তুতন্ত্রের মধ্যে তো প্রজাতিগুলো থাকছে, এবং প্রত্যেকটা বাস্তুতন্ত্রকে আমরা একটা স্বনির্ভর ব্যবস্থা, যেখানে জীবজগৎ, সম্পদ, মানুষের আচার অনুষ্ঠান, বিশ্বাস সবকিছু একটা টোটাল একটা হোলিস্টিক একটা পার্সপেক্টিভ থাকে। রয় র্যাপাপোর্ট তার সেম্বাগা নিয়ে যে আফ্রিকার যে সেম্বাগা প্রজাতির উপর যে গবেষণা করেছিলেন, সেই গবেষণায় দেখিয়েছেন যে সাংস্কৃতিক আচার অনুষ্ঠানগুলো সেই যে জায়গায় হচ্ছে, সেই জায়গায় সেই পরিবেশের অনুসারী এবং পরিবেশ সংরক্ষণে সেটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ সেই অনুষ্ঠানটা পালন করতে গিয়ে যে সমস্ত দ্রব্য সামগ্রীর প্রয়োজন হচ্ছে, সেগুলো কিন্তু ওই পরিবেশে সহজলভ্য। এই ব্যাপারটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবং অর্থনৈতিক দিক থেকে যদি আমরা বলি, সেখানেও একটা বিরাট বৈচিত্র্য রয়েছে, কারণ সারা বিশ্বের বহু মানুষ কৃষিজ, বনজ, মৎস্য শিকার, ভেষজ উদ্ভিদের ওপর নির্ভরশীল, এসব ব্যাপারগুলো থাকে। এবং বর্তমানে জীববৈচিত্র্যের সব থেকে বড় যেটা চ্যালেঞ্জ, সেটা হচ্ছে মানুষের ওভার হস্তক্ষেপ, ওভার ইউটিলাইজেশন, প্রচুর
যা ব্যবহার করা উচিত তার থেকে অনেক বেশি ব্যবহার এবং অযৌক্তিক ভাবে প্রাকৃতিক সম্পদের শোষণ, যার ফলে প্রাকৃতিক পরিবেশ তো বটেই, তার সঙ্গে বিভিন্ন প্রজাতি এবং বাস্তুতন্ত্র আজ বিপন্ন। এই ব্যাপারটাই হচ্ছে কিন্তু সব থেকে বড় ইম্পর্টেন্ট বিষয়, যেটা আমরা বলতে চাইছি আর কি। এবং এই পরিপ্রেক্ষিতে জীববৈচিত্র্যের যে প্রাসঙ্গিকতা, সেটা হচ্ছে গুস্তেভ স্পেথ 2004 সালে জীববৈচিত্র্যের জন্য 9টা প্রধান হুমকির কথা উনি বলেছেন। সেটা হচ্ছে যে ভূমির যে ব্যবহার তার পরিবর্তন, ভূমির অবক্ষয়, মিষ্টি জলে পানীয় জলের সংকট, নদীর স্বাভাবিক প্রবাহের পরিবর্তন, বিভিন্ন এই মানুষের যে আগ্রাসী ব্যবহার এবং নীতি তার বিস্তার, অতিরিক্ত আহরণ, শোষণ, যার ফলে জলবায়ুর পরিবর্তন, আমাদের পরিবেশের উপরের স্তরে যে ওজোন স্তর রয়েছে O3 তার ক্ষয়, এবং আলটিমেটলি হচ্ছে চূড়ান্ত মাত্রায় প্রাকৃতিক দূষণ। এই যে 9টা বিষয়ের কথা আমি বললাম, এটা গুস্তেভ স্পেথ বলে উনি একজন পরিবেশ বিজ্ঞানী, উনি এই কথাটা 2000 সালে বলেছেন। এই হুমকিগুলোর অধিকাংশই কিন্তু মানুষের কর্মকাণ্ডের ফল, যেটাকে আমরা অ্যানথ্রোপোজেনিক বলে আখ্যায়িত করি। অতিরিক্ত ভোগবাদ, বন উজাড়, নগরায়ন, শিল্পায়ন, প্রাকৃতিক সম্পদের অযৌক্তিক শোষণ, এর ফলে পরিবেশ বাস্তুতন্ত্র যেমন ক্ষতিগ্রস্ত, তাতে বসবাসকারী জীবগুলো সেইভাবেই ক্ষতিগ্রস্ত। যেমন উষ্ণমণ্ডলের অঞ্চলের জঙ্গল ধ্বংস, বাঘ, সিংহ, গিবন, হাতি, এই যে সমস্ত প্রাণী যারা রয়েছে তাদের আবাসস্থল বিলুপ্ত হচ্ছে। এবং এই যে বিভিন্ন রকমের বাঁধ হচ্ছে, রাস্তা হচ্ছে, শহর হচ্ছে, প্রচুর বন্য প্রাণী তাদের স্বাভাবিক আবাসস্থল থেকে বিতাড়িত হতে হয়, যার ফলে অন্য পরিবেশে গিয়ে তারা যখন মানিয়ে নেবার চেষ্টা করে, বেশিরভাগ ক্ষেত্রেই তারা ব্যর্থ হয় এবং তারা মারা যায়। এই যে সমস্যাগুলো, এইগুলোই কিন্তু জীববৈচিত্র্যের পরিপ্রেক্ষিতে এটা একটা মারাত্মক ব্যাপার। এবং আমাদের কি বলবো, এবং আমাদের এই যে পুকুরকে বুঝিয়ে যে বাড়ি করা হচ্ছে বা বড় জলাশয়কে বুঝিয়ে ফেলা হচ্ছে, তার উপর শিল্প হচ্ছে, এবং এই যে হাই রাইজ বাড়িগুলো দেখি আমরা শহরে বেশি, প্রত্যেকটা হাই রাইজ বাড়িতে ডিপ টিউবওয়েলের ব্যবহার থাকে, তাদের যে ফ্ল্যাট থাকে সেখানে যারা আবাসিক থাকে তাদের 24 ঘন্টা জল সরবরাহের পরিপ্রেক্ষিতে ডিপ টিউবওয়েল থাকে। এবার যার ফলে জলের যে ভূগর্ভস্থ জলের যে অতিরিক্ত শোষণ, নদীতে বাঁধ নির্মাণ, নদীতে বর্জ্য পদার্থ, যেসব রাসায়নিক বর্জ্য পদার্থ নিষ্কাশন, ফলে নদী বা সমুদ্রের বাস্তুতন্ত্র কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে বিভিন্ন রকমের মাছের প্রজাতি, সমুদ্রের ক্ষেত্রে ডলফিন, অলিভ রিডলি কচ্ছপ, বিভিন্ন মাছ এবং জলজ প্রাণীর সংখ্যাও দ্রুত হারে কমতে থাকছে। এছাড়াও কি বলবো, শিকার, ইলিগাল ওয়েতে আর কি, যেটা উচিত নয়, অবৈধ পাচার, বন নিধন, কাঠ কেটে পাচার করা, এই সমস্ত কারণে বিভিন্ন উদ্ভিদের প্রজাতিও যেমন ধ্বংস হচ্ছে, বন্য প্রাণীও সেইভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে। যেমন ভারতবর্ষের ক্ষেত্রে চিতাবাঘ, তার গায়ের চামড়া অত্যন্ত মূল্যবান, সেই চিতাবাঘকে মেরে সেই যে চামড়া বিক্রি করা, বাঘসিংহের সংখ্যাও এই কারণে অনেক কমছে। এর সঙ্গে কৃষিজ উৎপাদন বৃদ্ধির জন্য যে সমস্ত রাসায়নিক কীটনাশক, সার ইত্যাদি ব্যবহার করা হচ্ছে, এটাতে চাষের সঙ্গে সংযুক্ত যে জীবকুল রয়েছে, জীববৈচিত্র্য যারা পরিবেশ রক্ষায় একটা বিরাট ভূমিকা পালন করে থাকে, তাদের একটা ব্যাপক ক্ষতি হচ্ছে। এবং এরা এদের স্বাভাবিক আশ্রয়স্থল,
খাদ্য যোগানের যে জায়গাগুলো, সেইখান থেকে এরা মানে কি বলবো, সেইখান থেকে এরা মানে মানে বিতাড়িত বলবো না, মানে সেখান থেকে তারা তাদের উপযুক্ত রসদগুলো না পাওয়ার ফলে, হ্যাঁ, সেগুলোর মানে মানে তাদের যে তাদের জীবনের প্রতি, তাদের অস্তিত্বের প্রতি একটা নেতিবাচক প্রভাব পড়ছে, এবং যার ফলে অনেক সময় অনেক কিছু বিলুপ্তির পথে চলে যাচ্ছে, যাদের হিসেব কিন্তু আমরা রাখি না, এবং সেগুলো সবই কিন্তু মানব সৃষ্ট কারণের জন্য, যেগুলোকে আমরা বলি অ্যানথ্রোপোজেনিক। এই জায়গাতে আসছে কিন্তু ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস বা মেধাস্বত্ব অধিকার, যার যথাযথ প্রয়োগের মাধ্যমে জিনগত যে সম্পদ, জীববৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রেও এটা কিন্তু একটা বিরাট ভূমিকা পালন করতে পারে, যেগুলোকে আমরা এগুলো বলেছি আর কি মানব সৃষ্ট কারণ বা ইত্যাদি, মেধাস্বত্ব অধিকারের কনটেক্সটে আমরা জিনিসটাকে বলছি। এবারে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, আইপিআর, এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস বা বিশ্ব মেধাস্বত্ব সংস্থা, হ্যাঁ, মানে যেটা ওয়ার্ল্ড ওয়াইআইপিও, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের মতে ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা যেটাকে আমরা বাংলায় বলছি মেধাস্বত্ব, এটা হচ্ছে মানুষের সৃজনশীল মনের থেকে যে সৃষ্টি হচ্ছে, সেটা সাহিত্য হতে পারে, সেটা শিল্পকর্ম হতে পারে, সেটা বাণিজ্যে ব্যবহৃত কোনো চিহ্ন হতে পারে, হ্যাঁ, সব কিছুই হতে পারে, সেইগুলো যাতে ব্যক্তি সত্ত্বটাকে সঠিকভাবে আইনিভাবে রক্ষণাবেক্ষণ করতে পারে, সেটাই হচ্ছে মেধাস্বত্ব বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে শিল্প সম্পত্তি বা ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি, আর একটা হচ্ছে কপিরাইট, যেটা আমি বললাম আর কি। এর মূল উদ্দেশ্য হচ্ছে সৃষ্টিকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধিকার সংরক্ষণ করা এবং তাদের যথাযথ সৃষ্টির সুবিধেটাকে সুনিশ্চিত করা। আমি একটা বই লিখলাম, এবার সেই বইটার যদি কপিরাইট বা আমার যদি মেধাস্বত্ব না থাকে, যে পারলো সে আমার বইটার থেকে টুকে বলছে যে আমিই লিখেছি, আমাকে কোনো জায়গায় কোনোভাবে উল্লেখই করলো না। সেই যে জন্যে জাতীয় তো বটেই, আন্তর্জাতিক যত পাবলিশার আছে তারা কিন্তু এই কপিরাইটের বিষয়টাকে যে লেখক তার সঙ্গে প্রথমেই ঠিক করে নেয়। এই ব্যাপারগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে রিও আর্ট সামিটে জীববৈচিত্র্য বিষয়ক যে কনভেনশন হয়েছিল, কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি, হ্যাঁ, এর প্রধান উদ্দেশ্যই ছিল জীববৈচিত্র্যের সংরক্ষণ, প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার এবং জিনগত সম্পদের ব্যবহার থেকে প্রাপ্ত সুবিধের ন্যায্য এবং সমান বন্টন করা। এই শেষ উদ্দেশ্যটির সঙ্গে মেধাস্বত্ব অধিকারের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। জীব প্রযুক্তি বা যেটাকে আমরা বায়োটেকনোলজি বলছি, এটার এই সাবজেক্টটার ডেভেলপমেন্টের ফলে এই যে জেনেটিক যে স্ট্রাকচার, যেটা আমি বললাম যে একটা প্রজাতি যখন বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেই প্রজাতির যে জেনেটিক স্ট্রাকচারটা ছিল সেটাও কিন্তু সেই প্রজাতি ধ্বংসের সাথে সেটাও শেষ হয়ে যাচ্ছে, সেটাকে কোনোভাবে আর পুনরুদ্ধার করার ব্যবস্থাটা থাকে না। এই বায়োটেকনোলজির অ্যাপ্লিকেশনস, ডেভেলপমেন্ট, টেকনোলজিক্যাল মানে কি বলবো ইনভেনশন ইত্যাদি নানান রকমের ফলে আমাদের যে জেনেটিক এই যে বলছি যে স্ট্রাকচার, সেটাকে মেনটেন করা এবং তার সাথে
এই যে বিভিন্ন আদিবাসী সম্প্রদায় রয়েছে যাদের পরিবেশ সম্পর্কিত জ্ঞান, যেটাকে আমরা ঐতিহ্যগত জ্ঞান বা ট্র্যাডিশনাল ইকোলজিক্যাল নলেজ বলে আখ্যায়িত করছি, তার যে কমার্শিয়াল ভ্যালুটা সেটা কিন্তু এখন অনেক বৃদ্ধি পাচ্ছে। কারণ পরিবেশ বিজ্ঞানী, নৃতাত্ত্বিক, সমাজতাত্ত্বিক এবং যারা অর্থনৈতিক প্রেক্ষিতেও জিনিসটাকে দেখছেন, তারা সময়, পরিস্থিতি এবং গবেষণার মাধ্যমে দেখেছেন যে এই যে ঐতিহ্যগত ধারণাটা, যেটা অত্যন্ত পরিবেশ বান্ধব এবং তার মধ্যেও কিন্তু বৈজ্ঞানিক চিন্তা ভাবনার, তারা হয়তো কারণটা জানে না, কিন্তু তারা হয়তো মানে নলেজ প্র্যাকটিস, হ্যাঁ, যেটাকে আমরা মানে ক্যাপ বলতাম আর কি, নলেজ অ্যাটিটিউড অ্যান্ড প্র্যাকটিস, KAP, মানে এইটার মাধ্যমে তারা সেই জিনিসটাকে ব্যবহার করেছে, তাদের জ্ঞানটাকে, তারা যে ধারণাটা তাদের হচ্ছে সেই ধারণার থেকে তারা সেটাকে দৈনন্দিন জীবনে মানে ব্যবহারিক জীবনের মধ্যে সেটাকে মানে প্রতিফলিত করছে, নলেজ অ্যাটিটিউড প্র্যাকটিস, সেটার মাধ্যমে তারা করছে। কিন্তু তার মধ্যেও যে বৈজ্ঞানিক চেতনার ব্যাপারটা রয়েছে বা বিজ্ঞান সম্মত যে ব্যাপারটা রয়েছে, সেই ব্যাপারটা হয়তো তারা সঠিকভাবে জানে না। কিন্তু এই মানে জীব প্রযুক্তিগত যে ধারণা বা বিষয়টার যে পরিপ্রেক্ষিত, তার যে গবেষণার বিভিন্ন রকমের, সেটা কিন্তু এই ধারণাগুলোকে উপযুক্তভাবে রক্ষণাবেক্ষণ এবং বৃহত্তর ক্ষেত্রে প্রয়োগের ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা পালন করছে। এটা শুধু প্রাণী জগৎ নয়, কৃষিকাজের ক্ষেত্রেও এদের ভূমিকা বিরাট। হ্যাঁ, যার ফলেতে যেহেতু এটা হচ্ছে, তার ফলে থেকে কমার্শিয়াল ভ্যালু, যেটা বাণিজ্যিক মূল্যটা অনেক দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং মানে মানে কি বলবো যে এবং সেখানেতে আদিবাসী এবং স্থানীয় জনগোষ্ঠীর যে শতাব্দী প্রাচীন যে ভেষজ চিকিৎসা, কৃষি ও জীব সম্পদ সম্পর্কিত যে জ্ঞান, সেটাকে নিজেদের নামে মানে এই জিনিসটা মানে কি বলবো, এটাতে তারা মানে করছে, মানে নিজেদের নামেও কেউ চালিয়ে দেওয়ার চেষ্টা করছে, ইত্যাদি ব্যাপার ট্যাপারগুলো হচ্ছে আর কি। ভারতবর্ষের ক্ষেত্রে নিম, বাসমতি চাল, হ্যাঁ, হলুদ, এইসবের উপরেও তো বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এগুলোকে পেটেন্টের দাবি মানে করেছে, নানান কিছু, কিন্তু ভারত সরকার এটাতে খুবই স্ট্রংলি এটাকে প্রোটেস্ট করে, মানে আপত্তি জানায়। এবং মানে তবুও ইনস্পাইট অফ দ্যাট, ভারতবর্ষে তো কম আদিবাসী প্রজাতি জনগোষ্ঠী নেই, কোথায় কাদের কি করছে সবসময় তো সবকিছুর খবরও ঠিক সেইভাবে সংরক্ষিত হয় না বা রাখাও যায় না, যার ফলে সেগুলোকে মানে অনৈতিকভাবে নিজেদের নামে চালিয়ে দেওয়া বহুজাতিক সংস্থারা এইসব জিনিসগুলো করে থাকছে। এখানেতে আর একটা জিনিসও খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সিবিডি এবং IPR, মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। এই সিবিডি এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, এদের দুজনের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। সিবিডি হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণে, মানে হচ্ছে কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি, হ্যাঁ, একটা আন্তর্জাতিক চুক্তির, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর এগ্রিমেন্ট অন ট্রেড রিলেটেড অ্যাসপেক্টস অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর মধ্যে বিষয়গুলোকে সমন্বিত করা হয়েছে। জিনগত সম্পদে ন্যায্য ব্যবহারকে নিশ্চিত করা, স্থানীয় জ্ঞানের সুরক্ষা এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসের ক্ষেত্রে মানে মেধাস্বত্ব ঠিকভাবে মানে সংরক্ষিত না হলে সেখানে আইনি সাহায্যের ব্যাপার, এইসব ব্যাপার ট্যাপারগুলো হয়েছে আর কি। সুতরাং মানে কি বলবো, মানে আমাদের ভারতবর্ষের ক্ষেত্রেও এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসের উপযুক্ত প্রয়োগ এবং তার মাধ্যমে এই সমস্ত ঐতিহ্য জ্ঞানের যে সংরক্ষণ এবং সেটাকে সুষ্ঠুভাবে মানে ব্যবহার করার ক্ষেত্রে যারা করছে তাদের অধিকারকে স্বীকৃতি দেওয়া, এইসব বিষয়গুলোকে ভারত সরকার যথাযথভাবে করবার চেষ্টা করছেন। হ্যাঁ, সুতরাং মানে কি বলবো, মানে আন্তর্জাতিকভাবে এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসের যে গুরুত্বটা, সেটা কিন্তু এখন
ভীষণভাবে পরিলক্ষিত হয়, যে কপিরাইট, পেটেন্ট প্রাপ্ত হওয়া, এই যে সব ব্যাপারগুলো আমরা শুনি টার্মিনোলজিগুলো, এটা সিগনিফিকেন্স হচ্ছে কিন্তু এটা যে আমি একটা গবেষণা করে এমন একটা জিনিস বার করলাম যেটা আমাদের মানে দৈনন্দিন জীবনের মানব সভ্যতায় একটা বিরাট উপকার, কিন্তু আমি হয়তো সেরকম নামি দামি কেউ নয়, অতএব আমার জিনিসটাকে একজন বড় শিল্পপতি তার নিজের আমাকে টাকা দিয়ে সেটা কিনে নিয়ে নিজেদের নাম দিয়ে করে সেটা দিয়ে পেটেন্ট করে নিল, ব্যাস হয়ে গেল, দিয়ে সেটাকে লাখ লাখ কোটি কোটি টাকায় বিদেশের বাজারে মুনাফার জন্য বিক্রি করলো। তাহলে আমি যে অ্যাকচুয়াল অরিজিনাল যে এটার ইনভেন্টার সে কোনো স্বীকৃতিই পেলাম না। এই সব ক্ষেত্রগুলোর ক্ষেত্রে এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস মানে যেগুলো এখন যেটা হয়েছে, ভারতবর্ষের বিভিন্ন যে বৈজ্ঞানিক সংস্থা রয়েছে তারা সংস্থার মাধ্যমে এই মেধাস্বত্ব অধিকার বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসটাকে করে থাকে। এরপরে যেটাকে আমরা বলছি আর কি, যেটা জীবদস্যুতা, যেটাকে এইটাই হচ্ছে বায়োপাইরেসি, মানে যেটাকে আমি বললাম আর কি, যে ঐতিহ্য জ্ঞান, ঐতিহ্যগত যে জ্ঞান সেটা অনুমতি ছাড়াই ব্যবহারকেই যেটাকে বাংলায় বলছে জীবদস্যুতা। যেমন এই যে বললুম না, নিম, হলুদ, বাসমতি চালের যেসব ভ্যারাইটি, এটা আমাদের একান্তভাবেই ভারতবর্ষের জিনিস, কিন্তু এটার ভেষজ গুণগুলোকে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তাদের মুনাফার জন্য নিজেদের নাম দিয়ে সেগুলোকে চালানো, ব্যবহার করা ইত্যাদি ইত্যাদি। এবং এইগুলোতে স্থানীয় জনগোষ্ঠী তো ক্ষতিগ্রস্ত যেমন হয়, আমার দেশ তার যে মানে সম্মান পাওয়ার কথা বা তার যে এই যে তার প্রাকৃতিক সম্পদকে অন্য মানুষ মুনাফা লোটার জন্য ব্যবহার করছে সেগুলোর থেকে রক্ষণাবেক্ষণ করা, এই সব ব্যাপারগুলো কিন্তু আজকের দিনে, আজকের পৃথিবী, আজকের আমাদের ভারতবর্ষ কিন্তু যথেষ্ট সচেতন এবং সেটাকে মানে সেইভাবেই ব্যবহার করার চেষ্টা করছে। এবং এই পরিপ্রেক্ষিতে আমরা যেটা সব থেকে আমাদের মানে গুরুত্বপূর্ণ, আমরা যেটাকে মানে মানে আমাদের করবো আর কি, যে জীববৈচিত্র্যের সংরক্ষণ এবং স্থানীয় আদিবাসী ও জনগোষ্ঠীর অধিকার রক্ষার যে সমস্যাটা, সেটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার। যে যদিও এগ্রিমেন্ট হয়েছে, ট্রেড রিলেটেড আসপেক্টস অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, হ্যানা ত্যানা অনেক কিছুই হয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রেই এটা দেখা যায় যে স্থানীয় জনগোষ্ঠীর স্বার্থ অপেক্ষা বহুজাতিক বাণিজ্যিক সংস্থার মানে স্বার্থটাই সেখানে মানে প্রায়োরিটাইজড হয় বা বেশি গুরুত্ব পায়। হ্যাঁ, মানে যে ঐতিহ্যগত যে জ্ঞান যেটা রয়েছে আর কি, যেটার মাধ্যমে একটা মানে মানে একটা জনগোষ্ঠী সব থেকে বেশি মানে সমৃদ্ধ, সেটাকে তারা হয়তো সেভাবে সেটাকে ব্যবহার করছে না, কিন্তু সেটাকে সেইভাবে মানে করে দিয়ে পেটেন্ট নিয়ে সেটাকে মানে করা হচ্ছে আর কি। কিন্তু এই বিষয়েতেই এই কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি যে কনভেনশন হয়েছিল, সেখানে এই ধরনের জ্ঞানকে ব্যবহার করার আগে মানে পিপলস পার্টিসিপেশন, যারা এই ধারণাটাকে ব্যবহার করে প্রকৃতি পরিবেশকে রক্ষণাবেক্ষণ করছে, জীবজগৎকে একটা সুনির্দিষ্ট রক্ষণাবেক্ষণের মধ্যে রাখতে চেষ্টা করছে, তাদের অনুমতি এবং তাদের লাভের ন্যায্য বন্টনটাকে সুনিশ্চিত করা উচিত, যেটা কিন্তু সেটা অনেক সময় এটা মানা হয় না। হ্যাঁ, মানে কেন যারা যেটা মানা হয় না তার যুক্তি হিসাবে দিচ্ছে যে এই জ্ঞানটা তো প্রজন্ম থেকে প্রজন্মে আসছে, সুতরাং এখানে কাকে আমি মালিকানা দেব। হ্যাঁ, যেহেতু জ্ঞানটা লিখিত নয়, তাই মানে অনেক সময় সেটাকে আনুষ্ঠানিকভাবে জ্ঞান বলে স্বীকৃতি দিচ্ছে না। হ্যাঁ, অনেক ক্ষেত্রেই স্থানীয় মানুষ এটার অর্থনৈতিক মূল্য, বৈজ্ঞানিক মূল্য সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। হ্যাঁ, এবার সম্প্রদায়ের মধ্যেও একটা অসামঞ্জস্য থাকে, কেউ এটার উপর গুরুত্ব দেয়, দিয়ে সেটাকে হয়তো বহুজাতিক সংস্থার সঙ্গে চুক্তি করে নিজের কিছু অল্প মুনাফা, তার যে অ্যাকচুয়াল গুরুত্বটা কি সেটা সে বুঝতেই পারে না। এই এই সমস্ত ব্যাপারগুলো মানে হচ্ছে। আর যেহেতু ধরুন আদিবাসী বা স্থানীয় জনগোষ্ঠী, তাদের পক্ষে তো আর এইসব জিনিস করা, আইনি লড়াই করা, এসব জিনিস তাদের, কারণ তাদের শিক্ষা দীক্ষার ব্যাপারটাও থাকে, যোগাযোগের ব্যাপার থাকে, এই সমস্ত ক্ষেত্রে তাদের থাকে না বলে, হ্যাঁ, এই ব্যাপারগুলো মানে তাদের কোনো ধারণা থাকে না।
বা কোনো বিশেষজ্ঞের যে পরামর্শ নিয়ে করা সেসব ধারণাগুলো থাকে না। সুতরাং এই সমস্ত ব্যাপারগুলো এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর মাধ্যমে যদি মানে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা যায়, হ্যাঁ, তাহলে স্থানীয় যে জ্ঞান বা যে ঐতিহ্যগত যে জ্ঞানগুলো রয়েছে সেগুলোর যথাযথ সুরক্ষা হয় এবং সেগুলোকে সঠিকভাবে বজায় রাখা সম্ভব হয়ে থাকে। মানে যেখানেতে এই জীবদস্যুতা বা বায়োপাইরেসির যে ব্যাপারটা চলছে সেই ব্যাপারটা অনেক ক্ষেত্রেই প্রতিহত হয় এবং স্থানীয় জনগোষ্ঠী বা আদিবাসী সম্প্রদায় তাদের জ্ঞানের যথাযথ স্বীকৃতি, আইনি সুরক্ষা, ন্যায্য সুবিধা পাওয়া, এই সমস্ত বিষয়গুলো সুনিশ্চিত হয় এবং যেটা একান্ত প্রয়োজন এই মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর প্রয়োগের মাধ্যমে এই জিনিসগুলো করার ব্যাপারটা কিন্তু অনেক ক্ষেত্রে থাকে। হ্যাঁ, জ্ঞান হস্তান্তরের সমস্যা, মেধাস্বত্ব অধিকারের যেটা মানে কমার্শিয়াল যে ইম্পর্টেন্স বা বাণিজ্যিক যে সাফল্য সেটা নির্ভর করে যে জ্ঞানটা সঠিকভাবে অন্যদের কাছে হস্তান্তর তার সুফল অর্জনের উপরে নির্ভর করে। কিন্তু সব ধরনের জ্ঞান তো সহজে স্থানান্তরিত করা যায় না। যেমন জঙ্গলে যারা থাকে তাদের জঙ্গল সম্পর্কে ধারণা, কারণ তারা শব্দ, গন্ধ, যেসব অনুভূতি বা প্রাকৃতিক সংকেতকে বোঝার যে তাদের যে সমস্ত ক্ষমতা, যেটা তারা দীর্ঘদিনের অভিজ্ঞতা, তাদের অনুশীলন, তাদের প্রত্যক্ষভাবে তাদের যেটাকে অবজারভেশন বলি আর কি আমরা, দেখা, এসবের মাধ্যমে সম্ভব। এটাকে লিখে রেখে বা কাউকে শিখিয়ে এটা হয় না, এটা একটা গভীর অনুভূতির ব্যাপার। হ্যাঁ, এবারে যেটা হচ্ছে যে সমস্ত ইন্টারন্যাশনাল যেসব অর্গানাইজেশন ব্যবসায়ী ভিত্তিক রয়েছে তারা এইসব ব্যবস্থাগুলোকে বুঝতে পেরে তাদের কমার্শিয়াল ভেঞ্চারকে সফল করার জন্য এই সব জিনিসগুলোকে অধিকার করে এবং এই ধারণাগুলোকে খুব সহজেই তারা একটা কমার্শিয়ালাইজেশনের রূপ দিয়ে মানে ব্যবসায়িক ভিত্তিক রূপটা দিয়ে তারা মেধাস্বত্ব লাভ করে নেয়। যেসব আদিবাসী তারা যারা অরিজিনাল এটার মানে অধিকারী তাদের কোনো স্বীকৃতি সেখানে দেওয়া হয় না। এই ধরনের পরিস্থিতিটাই কিন্তু সারা পৃথিবীর ক্ষেত্রে ঘটে চলেছে। এই জন্যে ইন্টারন্যাশনাল বা যেসব আন্ডারটেকিং বা এসব হচ্ছে মানে জীবজগতের ক্ষেত্রে, কৃষিজ জিনিসের ক্ষেত্রে, হ্যাঁ, সেটাকে যদি হচ্ছে ঠিকই কিন্তু সঠিকভাবে সঠিক জায়গায় যদি এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর মানে ঠিকভাবে না হয়, হ্যাঁ, মানে জিনিসটাকে বা তাদের ভ্রান্তভাবে ভুল দিকে চালনা করে কমার্শিয়াল ভেঞ্চারে, যেমন ওই হিমাচল প্রদেশের অনেক কৃষক খাদ্যশস্যের যে মানে ট্র্যাডিশনাল যে চাষটা তারা করতো যে শস্যের, সেইগুলোকে বন্ধ করে দিয়ে আপেল চাষের উপর তাদের বেশি এমফাসাইজ করা হয়েছে, যেহেতু ওটা ক্যাশ ক্রপ। হ্যাঁ, যেটা কিন্তু জীববৈচিত্র্য এবং খাদ্য নিরাপত্তার জন্য একটা বিরাট রিস্ক বা একটা বিভিন্ন ঝুঁকিপূর্ণ ব্যাপার। এবার ইন্টারন্যাশনালি বা আন্তর্জাতিকভাবে এইগুলোকে রক্ষণাবেক্ষণের অনেক রকম বিষয় হচ্ছে ঠিকই, কিন্তু মানে এগ্রিমেন্ট হচ্ছে, ট্রেড রিলেটেড আসপেক্টস অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর ব্যাপারটাও এসেছে, যেটার মাধ্যমে একচেটিয়া অধিকার প্রদান বা ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলোকে আমরা বলছি, যেটা অনেক ক্ষেত্রেই জীববৈচিত্র্য সংরক্ষণের জন্যে একান্তভাবে প্রয়োজন এবং যারা এই কাজটাকে সুষ্ঠু সুন্দরভাবে করার প্রকৃত অধিকারী তারা যাতে তাদের ন্যায্য মূল্যটা পায়, ন্যায্য স্বীকৃতিটা পায়, সেই ব্যাপারগুলোকে সুনির্দিষ্টভাবে রক্ষণাবেক্ষণ করাটাই হচ্ছে কিন্তু সব থেকে বড় গুরুত্বের ব্যাপার। এবং এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস যেটা তৈরি হয়েছে এই সমস্ত বিষয়গুলোকে উপযুক্তভাবে স্বীকৃতি দেওয়ার জন্যে, কিন্তু এটাও দেখা যাচ্ছে যে এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস বা যে মেধাস্বত্বের অধিকারের কথাটা আমরা বলছি, আন্তর্জাতিক যে সমস্ত কমার্শিয়াল যে সমস্ত ইনস্টিটিউশন রয়েছে তারা তাদের ব্যবসায়িক সাফল্যকে
ত্বরান্বিত করার জন্য এই সমস্ত বিষয়গুলোকে অত্যন্ত সুচতুরভাবে তাদের নিজেদের অধিকার করে সেগুলোকে নিজেদের নাম দিয়ে চালিয়ে তারা এই মানে মানে সেটাকে বাণিজ্যিক পণ্য হিসাবে সেটাকে আনতে গিয়ে তারা ওইভাবে নিজেদের জিনিসটাকে করে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস তারা ক্লেম করে নিচ্ছে, যার যেন এটা তারাই করেছে, এটা তাদেরই। এই যে ব্যাপারগুলো, এই কারণে এই বিশেষ করে পরিবেশ, জীববৈচিত্র্য, কৃষিজ উৎপাদনের যে বৈচিত্র্য, এই সমস্ত ক্ষেত্রেই এই মেধাস্বত্ব অধিকার, সেই বিষয়, তার প্রয়োগ, তার আইনি জটিলতা, এগুলো কিন্তু একটা মানে বিরাট আলোচনার বিষয় এবং একটা বিরাট ভাববার বিষয় হিসাবে সমগ্র বিশ্বের কাছে কিন্তু এটা উপস্থাপিত হয়েছে। এরপরে যেটা আমরা বলছি আর কি, আন্তর্জাতিক উদ্যোগে যেটা বললাম, সিবিডি, টিআরআইপিএস, আইইউ, জিনগত সম্পদ সংরক্ষণ, এইসব ব্যাপারগুলো আমরা বলছি ঠিকই, কিন্তু এই ব্যাপারগুলো যে কতটা প্রয়োগ হয়ে কতটা যে এটার মানে কি বলবো মানে মানে অ্যাকচুয়াল মানে রক্ষণাবেক্ষণের জায়গাটার মধ্যে আসছে, সেটা কিন্তু আমাদের কাছে একটা বিরাট প্রশ্নের সম্মুখীন করে দিচ্ছে। তাহলে এই যে টপিকটা আজকে আমরা আলোচনা করলাম, এই টপিকটার অ্যানথ্রোপোলজিক্যাল সিগনিফিকেন্স কি? কেননা আমরা যে আলোচনাটা করছি সেটা তো নৃতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকেই করছি। তাহলে নৃতত্ত্বের দৃষ্টিকোণ থেকে যদি আমরা বিচার করি, কারণ আমি প্রথমেই আমার আলোচনার কোনো এক সময় বলেছি যে নৃতাত্ত্বিকরা, বিশেষ করে সামাজিক এবং সাংস্কৃতিক নৃতাত্ত্বিকরা, এই বিষয়টার জন্মের সূচনা লগ্ন থেকেই তারা পরিবেশ এবং মানুষের সম্পর্ককে বোঝার চেষ্টা করেছে এবং সময়ের সাথে সাথে এই বিষয়টা আরো জটিল হয়েছে এবং সেই জটিলতার পরিপ্রেক্ষিতে আরো ভিন্ন ভিন্ন উপশাখা তৈরি হয়েছে নৃতত্ত্বের মধ্যে। যেমন একটা এনভায়রনমেন্টাল অ্যানথ্রোপোলজির কথা বললাম, বা ইকোলজিক্যাল অ্যানথ্রোপোলজি, এনভায়রনমেন্টাল অ্যানথ্রোপোলজি, অনেক রকমের অনেক কিছু বিষয় এসেছে যেগুলো মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্ককে বিভিন্ন পরিপ্রেক্ষিত থেকে তাত্ত্বিকভাবে বোঝাবার চেষ্টা করে থাকে এবং সেই বোঝার পরিপ্রেক্ষিতে পরিবেশ এবং পরিবেশের সঙ্গে সংযুক্ত যে বাস্তুতন্ত্র এবং সেই বাস্তুতন্ত্রের মধ্যে যে জীব সম্প্রদায় রয়েছে, তাদের যে বৈচিত্র্য রয়েছে, এবং সেটা এক সমাজ তার তার অনুসারী সংস্কৃতির থেকে অন্য সমাজ, অন্য সংস্কৃতিতে যে তার ভিন্নতা, সেটা কিন্তু এবং কিভাবে তারা সেটাকে রক্ষা করে, সেই বিষয়টা কিন্তু নৃতাত্ত্বিকদের কাছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। নৃতত্ত্ব দেখিয়েছে যে কোনো আদিবাসী গোষ্ঠীর জীবনধারা, বিশ্বাস, আচার অনুষ্ঠান এবং ঐতিহ্যগত জ্ঞান দীর্ঘদিন ধরে জীববৈচিত্র্য সংরক্ষণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাদের কৃষি পদ্ধতি, ভেষজ চিকিৎসা, বন সম্পদ ব্যবস্থাপনা এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহারের কারণেই প্রকৃতির মধ্যে একটা ভারসাম্য বজায় থাকে। কারণ আদিবাসী সম্প্রদায় যদি জঙ্গলের কাছে থাকে, তারা ভালো করেই জানে যে এই জঙ্গলকে কি করে রক্ষণাবেক্ষণ করতে হবে, কারণ এই জঙ্গল তাদের জীবনের সঙ্গে সমার্থক। তাদের ছোট্টবেলা থেকে জঙ্গলটাই তাদের জীবনের একটা প্রধান উপাদান। সেখানে তাদের বড় হওয়া, সেখানকার গাছপালা, ফুল ফল, পাখি, জীব জন্তু সবকিছুর সঙ্গে তাদের একটা ওতপ্রোত সম্পর্ক থাকে। সুতরাং এই যে আজকের আলোচনাটা করলাম, এখান থেকে বোঝা যায় যে জীববৈচিত্র্য শুধুমাত্র একটা পরিবেশগত ব্যাপার যে তা নয়, এটা একটা সাংস্কৃতিক সাংস্কৃতিক পরিপ্রেক্ষিত এটার মধ্যে রয়েছে। স্থানীয় জনগোষ্ঠী তাদের যে ঐতিহ্যগত জ্ঞান, যেটা তারা প্রজন্ম থেকে প্রজন্মে যেটা মানে
প্রবাহিত হয়, মানে যেটা এবং সেটা সংরক্ষিত হয়, সেটা তাদের সংস্কৃতিরই একটা অবিচ্ছেদ্য অঙ্গ। কিন্তু বর্তমান যুগের এই বিশ্বায়ন, বাণিজ্যিকরণ, হ্যাঁ, তারপরে যে বায়োপাইরেসি বা জীবদস্যুতা, মেধাস্বত্ব আইনের যে অপব্যবহার, এই নানান কারণে এই জ্ঞান ও সংস্কৃতিকে কিন্তু আজকে একটা বিরাট চ্যালেঞ্জের সম্মুখীন করে দিচ্ছে। নৃতাত্ত্বিকরা এই বিষয়টাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তাদের মতে এই জীববৈচিত্র্য সংরক্ষণ তখনই সফল হবে যখন স্থানীয় বা আদিবাসী বা জনগোষ্ঠী মানুষের অধিকার, অংশগ্রহণ এবং এই ঐতিহ্যগত তাদের যে ট্র্যাডিশনাল নলেজ, তাকে যথাযথ স্বীকৃতি দেওয়া হবে। সেই জন্যে ন্যায্য সুবিধেগুলোকে প্রকৃতভাবে বন্টন করা, সাংস্কৃতিক যে বৈচিত্র্য রয়েছে সেটাকে সংরক্ষণ করা, এবং সেটা প্রকারান্তরে এই যে আমরা যেটাকে আর একটা কথা বলি সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা টেকসই উন্নয়নের ক্ষেত্রে, যে আমি একটা ডেভেলপমেন্টের জন্য কিছু করলাম, কিন্তু সেই ডেভেলপমেন্টের যে কাজটা করলাম সেটা যদি স্থায়িত্বটা না থাকে, তাহলে তো সেই ডেভেলপমেন্ট করে কোনো লাভ হলো না। এই কাজগুলো করলে, যেটা আমি বললাম, সেগুলো কিন্তু সেই বিষয়টাকে স্থায়ীভাবে সংরক্ষণ করতে সাহায্য করবে। তাহলে জীববৈচিত্র্য মানে একজন নৃতাত্ত্বিক হিসাবে আমার মত যে জীববৈচিত্র্য রক্ষা মানে শুধু উদ্ভিদ বা প্রাণীকে সংরক্ষণ নয়, বরং মানুষের সাংস্কৃতিক ঐতিহ্য, জীবনধারা এবং পরিবেশ নির্ভর যে জ্ঞান, সেই জ্ঞানকেও সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করাটাই হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি মানে জীববৈচিত্র্যকে সংরক্ষণ করা। এবং সব শেষে আমরা যেটা আজকের আলোচনা, যেটি আমি একটা কনক্লুশন, যদি মানে আমি অ্যানথ্রোপোলজিক্যাল সিগনিফিকেন্সটা বললাম, এবার এই আজকের আলোচনার যদি আমি একটা কনক্লুশন করি, যে এই যে সামগ্রিক আলোচনাটা আজকে আমি করলাম, এই সামগ্রিক আলোচনাটায় জীববৈচিত্র্যের সংরক্ষণ, সংস্কৃতি, মেধাস্বত্ব অধিকার, ঐতিহ্য, জ্ঞানের পারস্পরিক সম্পর্কের আলোচনা সবটাই আমরা করলাম। এবং এটাও তার সঙ্গে আলোচনা করলাম যে অ্যানথ্রোপোজেনিক বা মানব সৃষ্ট কারণের জন্য আজকের পরিবেশ এবং পরিবেশের সঙ্গে সম্পৃক্ত যে বাস্তুতন্ত্র এবং তার সঙ্গে সংযুক্ত যে জীবকুল রয়েছে, তারা সব থেকে বেশি সংকটের মুখে রয়েছে। এবং প্রাকৃতিক সম্পদ ও ঐতিহ্যবাহী যে জ্ঞান, যে আদিবাসী সম্প্রদায়ের যেটা রয়েছে, সেটাও কিন্তু আজকে হেভি মানে অত্যন্ত বেশিভাবে কমার্শিয়ালাইজড বা ব্যবসায়িক ভিত্তিতে ব্যবহার করার জন্য বহুজাতিক সংস্থারা একদম পুরো মানে 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 মুখিয়ে রয়েছে যাকে বলে। এই পরিপ্রেক্ষিতে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস বা মেধাস্বত্ব অধিকারের যে বিষয়টা বলছি, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে আন্তর্জাতিকভাবে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভারত সরকারও এইটাকে সঠিক প্রয়োগের ব্যাপারে অত্যন্ত সচেষ্ট, কিন্তু এত সত্ত্বেও বিভিন্ন বহুজাতিক সংস্থা, বাণিজ্যিক সংস্থা এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসের অ্যাপ্লিকেশন বা প্রয়োগকে বিপথগামী করে নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য তারা সেটাকে ব্যবহার করছে, এবং তার আইনি সুরক্ষা নিয়ে তারা সেটাকে দিয়ে মুনাফা লাভ করে চলেছে। সুতরাং জীববৈচিত্র্য, তাকে রক্ষণাবেক্ষণ, তার ক্ষয় রক্ষা, এটা মানব অস্তিত্বর জন্য একটা যেমন রক্ষার জন্য যেমন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং আন্তর্জাতিকভাবেও যদি বলি যে সার্বিকভাবে আজকের এই যে গ্লোবাল ওয়ার্মিং যে বিষয়টা আমরা সকলেই প্রায় জানি, এই সব কিছুর ক্ষেত্রে যে আবহাওয়ার যে ক্লাইমেটিক যে চেঞ্জ, তার পরিপ্রেক্ষিতেও কিন্তু এই সমস্ত ছোট ছোট বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসের অ্যাপ্লিকেশনটাকে যথাযথ করা, এবং এই যে মানে প্রথাগত নিয়মকে লঙ্ঘন করে,
হ্যাঁ, বাণিজ্যিক স্বার্থে এই জিনিসগুলোকে ব্যবহার করা এবং সেখানে মেধাস্বত্ব অধিকার বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর অপব্যবহার করা, সেইগুলোকে মানে প্রতিরোধ করাটাই হচ্ছে আজকের যুগের সব থেকে একটা বড় সমস্যা। তাই পরিবেশবাদী যারা রয়েছেন, বিজ্ঞানী যারা রয়েছেন, তারা মনে করছেন পৃথিবীর সকল জীব এবং প্রাকৃতিক সম্পদ মানবজাতির যৌথ সম্পদ। বাণিজ্যিক ব্যবস্থা এগুলোর ওপর সবসময় নিজেদের একচেটিয়া অধিকারকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। ফলে জীববৈচিত্র্যের সংরক্ষণ করে আমরা যতই সোচ্চার হই না কেন, ন্যায্য সুবিধে পাওয়া, বন্টন এবং ঐতিহ্যগত জ্ঞানের সুরক্ষা আজ একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের মুখে সম্মুখীন হয়েছে এটা। এবং এই বিষয়টাকে আজকে আমাদের রক্ষণাবেক্ষণ করাটার ক্ষেত্রে কিন্তু সব থেকে সব থেকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবার যে পরিপ্রেক্ষিতটা, সেটাকে আমাদের গ্রহণ করতে হবে এবং আন্তর্জাতিক আইন, নিয়ম, নীতি ইত্যাদির মাধ্যমে যাতে এই সমস্যাকে কার্যকরভাবে সমাধান করা যায়, এবং সেই প্রচেষ্টাটা আমাদের কিন্তু খুব খুব ভালোভাবে আমাদের এটাকে বজায় রাখতে হবে। এটাই হচ্ছে আমার আজকের আলোচনার মূল বৈশিষ্ট্য বা ভিত্তি। যেটা আমি গতকাল জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয়টা যেটা বলেছিলাম, আজকে সেই জীববৈচিত্র্য সংরক্ষণ করতে গিয়ে বর্তমান পরিস্থিতি, বর্তমান সমাজে সেটা কিভাবে বাণিজ্যিক ভিত্তিতে সেটার ব্যবহারের হচ্ছে এবং আইনি বিষয়টাকে কি করে সুচতুরভাবে লঙ্ঘন করে সেই মুনাফাটা নেওয়া হচ্ছে এবং যারা এর প্রকৃত অধিকারী তাদের সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে, সেই বিষয়টাতে আমি আজকে আলোকপাত করলাম। তোমরা এটাকে খুব ভালোভাবে শুনবে, তাহলে এই জিনিসটা বোঝার ক্ষেত্রে বা ওই উত্তর লেখার ক্ষেত্রে তোমাদের সুবিধে হবে। এই বলে আমি আজকের আলোচনা শেষ করলাম। নমস্কার।